আচ্ছা, আশরাফ কোথায়? আমিও কাল রাত থেকে আশরাফকে দেখছি না, হয়তো চলে গেছে। ছেলেটা এত দৌড়াদৌড়ি করলো অথচ না বলেই চলে গেল। আজমল খান, আজমিন খান এবং আশাফাক খান সবাই উপস্থিত হসপিটালের করিডোরে। আলিনা খান এবং ওহুর আম্মিজান কথা বলতে ব্যস্ত। তাদের দুজনেরই কপালে কিঞ্চিত উৎকণ্ঠার বাজ। নিজ সন্তানের জন্য একজন বাঁচা মরার লড়াইয়ে নেমেছে, সবাইকে রেখে অগোচরে। অন্যজন নিরুদ্দেশ, কোথাও নেই তার স্থির অবস্থানে চিহ্ন বিশেষ। সকলের অবস্থানরত জায়গায় বেশ ভিড়ই বলা চলে। বাড়ির সহধর্মিণীরা চেয়ারে বসে আছে, অপরদিকে বাকি সকলে দাঁড়িয়ে আছেন। সবাইকে হিসেব করলে 7 কিংবা 8 জন তো হবেই, মোটামুটি একটা জন সমাগম এই স্থানে বললেই চলে। সকলের প্রাণ বস্ত মধ্যখানি উথাল পাথাল করছে, ওহু কখন সজ্ঞানী ফিরবে। সকলে উৎকণ্ঠা তীব্র করতে ধরফর করে হসপিটালের করিডোরে হাঁপাতে হাঁপাতে প্রবেশ করে এক তরুণ যুবক। সবাই কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায় সেই অবয়বের পানে। হতভম্ব মুখশ্রী নিয়ে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে আছে সবাই। কেহ কেহ যেন অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে বলে প্রতিক্রিয়া করছেন। আলিনা খান চেয়ারে বসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তিনিও বিবর্ণ মুখশ্রী নিয়ে তাকিয়ে আছেন। কাকে দেখছেন সবাই? কেন? সকলের মুখপানে আশ্চর্যের ছোঁয়া মিশ্রিত। কে সে? এই সময় কেন এখানেই? এই সময় কেন এখানে? হাঁপাচ্ছে কেন সেই প্রতিচ্ছবি? সেই তরুণ যুবকের প্রতিচ্ছবি, আর কারো নয়, স্বয়ং সুদূর ভিন দেশ থেকে ছুটে আসা কাঠবিড়ালির আবরার খান আব্রো। আজমল খান যেন নিজের আঁখে যুগলকে বিশ্বাস করতে পারছে না। আব্রো এখানে কিভাবে? শুধু আজমল খান কেন, সবারই একই প্রশ্ন। কিন্তু আলিনা খানের মনে একই প্রশ্ন উকি দিলেও দৃষ্টিকোণ ভিন্ন। তিনি এগিয়ে গিয়ে আব্রোর কাঁধ স্পর্শ করে সম্ভিত সুরে থমকে থমকে জিজ্ঞেস করলেন, আব্রো, তুই এখানে আসবি যে আমাদের আগে বলিসনি কেন বাবা? আব্রো এখনো ছায় দাঁড়িয়ে আছে, কোনো শব্দ আওড়াচ্ছে না। তার চোখে যেন ভয় কিংবা কোনো বিদ্রোহের প্রতিচ্ছায়া দেখতে পাচ্ছে আলিনা খান। পরনে থাকা সাদা শার্ট ঘেমে একেবারে বলিষ্ঠ দেহের সাথে চিপকে আছে আব্রোর। কপাল চুয়ে ঘাম ঝরছে তার। সকলের ধ্যান ভাঙিয়ে আজমল খান কর্কশ ভাষায় সংলাপ করলেন। তিনি বরাবরই এই সুরের কথা বলেন। আব্রো, উত্তর দিচ্ছ না কেন? বাংলাদেশে তুমি কি করছো? আব্রো বাবা, বল আমায়, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আব্রো, তুমি দেশে আসবে, আমাদের তো আগে বলবে। কোনো সমস্যা হয়েছে নাকি তোর সেখানে বাবা? আর তুই এত ঘেমে আছিস কেন? আব্রো, কি হয়েছে বলো আমাদের, না বললে আমরা বুঝবো কিভাবে? সবাই আব্রোর দিকে তাকিয়ে আছে উৎকণ্ঠার দৃষ্টিতে, তাদের করা প্রশ্নের প্রত্যুত্তরের আশায়। সবাইকে পুনরায় হতভম্ব করে দিয়ে আব্রো বলে উঠল শীতল কণ্ঠে, ওহু কোথায়? সবাই আব্রোর কথা শুনে আরেকবার বিষম খেল। সবাই বড় বড় চোখ দিয়ে গিলে খাচ্ছে আব্রোকে। কি বলছে এ ছেলে? ওহুর জন্য ছুটে এসেছে এই ছেলে, এত তড়িঘড়ি করে, তাও আবার কাউকে না বলে। সবাইকে পুনরায় চমকে দিয়ে আব্রো এবার হুঙ্কার দিয়ে গর্জে উঠল, ওহু কোথায় আম্মা? আজমল খান ছেলের হুঙ্কারের প্রত্যুত্তর দিলেন, দাঁতে দাঁত চেপে। তুমি ওহুর জন্য চলে এসেছো, আমাদের একবার জানানোর প্রয়োজন মনে করলে না? প্রবাদে আছে, বাপের ছেলে বাপের মতোই হয়। সকলে তাই মনে করে। আজমল খানের রাগ চোটা স্বভাব আব্রো পেয়েছে, বরং তার থেকেও অনেক বেশি। যার দরুন বাপ ছেলে যখন কথা বলে সবাই আতঙ্কে থাকে, কখন কি জানি হয়, অঘটন ঘটে যায়, তার নিশ্চয়তা নেই। আলিনা খান পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে আব্রোকে শান্ত করে দিতে চাইলেন। ওহো আইসিইউতে আছে। আব্রো নিজেকে মায়ের থেকে আলতো হাতে ছাড়িয়ে সজোরে দৌড় দেয় আইসিইউর উদ্দেশ্যে। পিছনে ছুটলেন আলিনা খান নিজেও। কিন্তু কিন্তু আইসিইউর রুমে ঢোকার অনুমতি নেই এখন। নিরাপত্তা রক্ষী এবং কিছু নার্সরা আটকে ধরেছে আব্রোকে। আব্রো তাদের উপর চিল্লাতে শুরু করলো। এক পর্যায়ে বিষয়টা ধস্তাধস্তির দিকে এগুতে লাগলো। পরিস্থিতির অবনতি দেখে আজমল খান সহ বাকি সবাই ছুটে আসলো। আব্রো না পারছে দরজা ভেঙেই ভিতরে চলে যেতে। হট্টগোল দেখে একজন নার্স কেবিন থেকে ডক্টরকে দ্রুত ডেকে আনলো। আব্রোর উত্তেজনা এবং ক্ষিপ্রতা লক্ষ্য করে আব্রোকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো। শুধু আব্রোকে। আব্রো তড়িৎ গতিতে ছুটে যায় কাঠবিড়ালির পানে।
কেবিনে ঢুকে ওহুর অবয়বের ওপর দৃষ্টি পড়তেই আব্র হৃৎপিণ্ড থমকে যায়। হৃদস্পন্দন তীব্র থেকে স্তব্ধ হতে শুরু করে। সেই স্পন্দনের শব্দ সে নিজেই শুনতে পাচ্ছে। বাম পাঁজরের কাঁপুনি 20 বছরের তরুণ যুবকের বলিষ্ঠ দেহকে নাড়িয়ে তুলছে। আব্র ধীর পায়ে ওহুর মুখশ্রীর পানে এগিয়ে যায়। তার নজর আরও স্পষ্ট হয়। ওহুর থেতলে যাওয়া অবয়ব দেখে আব্রুর পায়ের তলা থেকে মাটি সরে যায়। ধপ্পাস করে ফ্লোরে বসে পড়ে। বুকের বাম পাশে রক্ত শক্ত করে চেপে ধরে। তবুও সেই ব্যথার নিবারণ হচ্ছে না যেন। টেনে টেনে নিঃশ্বাস নিতে থাকে। বেশ খানিকবার পলক ফেলে পুনরায় মাথা উঁচিয়ে তাকায় কাঠবিড়ালির মুখপানে। আর সইতে না পেরে মুহূর্তেই ছোট্ট শিশুর মতো ডুকরে কেঁদে ওঠে আব্র। ওহুর মুখের দিকে তাকাতেই আব্রর ভিতরে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। চাঁদের মতো মুখখানার কি করুণ অবস্থা হয়েছে। আব্র 12টা বছর যাবৎ কত সামলে রেখেছে ওহুকে, কোনো একটা আজ পড়তে দেয়নি। আজ সেই ওহুর কি নাজেহাল অবস্থা আব্রর অনুপস্থিতিতে। আব্র এই জন্য নিজেকে দায়ী করছে। কাপা কাপা হাত বাড়িয়ে দিয়ে ওহুর চোয়াল জোড়া স্পর্শ করে আব্র এখনো চক্ষুদয়ে ভারী দ্বারা বিদ্যমান। কান্না মিশ্রিত চাপা কণ্ঠে থেমে থেমে জিজ্ঞেস করে ওহুর গাল ছুঁয়ে, এই ওহু, ওহুরে উঠ না। এই ওহু দেখ, আমি আইসি। ওহুরে আমি আইসি তো, কিন্তু তোর জন্য কিছু আনতে পারি নাই রে। এই আমার কলিজা, তাকা না আমার দিকে তাকা। তুই না বলছত আমি তাড়াতাড়ি আইতাম। আমি আইসি তো, এবার উঠ না। এই ওহু, উঠ না রে, উঠ না। গোসা করিস না আমার লগে। তুই ওঠ, আমারে একবার ডাক। আমি তোর কসম তোরে থুইয়া আর যাবো না কোনোখানে। তুই গোসা করিস না রে কলিজা। তোর কিছু হলে আমি বাঁচতাম না তো। এই দেখ, আমি আইসি। দেখ না, দেখ একবার দেখ না। ফুপিয়ে কেঁদে ওঠে আব্র। আইসিইউর বেডে মাথা ঠুকিয়ে বিনা বাধায় আবারও বেগে কান্না করতে থাকে। নিজেকে মানাতে পারছে না কোনো মতেই। উন্মাদ শিশুর মতো আবদার করছে ওহুর নিকট। একবার চোখ মেলে তাকাতো তাহার পানে, তবে দ্বাদশী তার আবদার প্রত্যাখ্যান করে দিল আবারও। চোখ মেলে তাকায় ওহুর দিকে, এক হাত দিয়ে চোখ মুছে পুনরায় আহাজারি করতে থাকে। ওহুর 2 হাত নিজের আয়ত্তে এনে মুষ্টিবদ্ধ করে বুকের বাম পাঁজরে চেপে ধরে। অতঃপর ব্যথিত হৃদয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, ওহু, ওহু, এই দেখ দেখ, এখানে ভীষণ ব্যথা হচ্ছে রে আমার। তুই দিছস এই ব্যথা, তুই সারাইতে পারবি। আমার অনেক কষ্ট হইতেছে রে। আমি এখন যতটা নীরব আছি না, আমি এরকম না, এরকম না। আমি তোর কিছু হলে আমি সব কিছু শেষ করে এলাম, তোর শপথ। এই বলে আব্র হাতের বাঁধন আগলা করে ছেড়ে দেয় ওহুর হস্তজোড়া। 2 চোখ ডোলে কেবিন থেকে বেরিয়ে যায় আর কোনো কথা না বলে। পুরুষ মানুষ নাকি কান্না করে না এত সহজে। বুকের ভিতর যখন সব কিছু দুমড়ে মুচড়ে ওঠে তখন নাকি তাদের বাঁধ ভেঙে যায়। নিজের বুকের ভিতর চলা তাণ্ডব বিলিয়ে দিতে অশ্রু ধরা গড়িয়ে পড়ে। তাহলে এই তরতাজা তরুণ যুবক কেন কান্না করছে? তার বুকের ভিতরেও কি তাণ্ডব বয়ে যাচ্ছে? সবকিছু উলটপালট হয়ে চলেছে তার কাঠবিড়ালির জন্য। বাহিরে বেরিয়ে দেখে সবাই আব্রুর দিকে তাকিয়ে আছে। আব্র কোনো কিছু বলল না। নীরবতা ভেঙে আব্রকে উদ্দেশ্য করে শুধালেন, এখন চল তাহলে মহলে বাবা। আব্রুর শীতল কণ্ঠে জবাব স্পষ্ট, না আমি এখন যাবো না, পরে যাব। তাহলে এতক্ষণ কি করবি এখানে থেকে? ওহুর জ্ঞান ফিরবে কখন? ডক্টর বলেছে 24 ঘন্টা বাদে, মানে আজ রাত 11টার দিকে জ্ঞান আসবে ওর। তাহলে ঠিক আছে, তোমরা তাহলে ফিরে যাও, আমি আছি এখানে। কাকি, তোমরাও চলে যাও, চিন্তা করো না। আমি এখন যাব না আবরার। আব্র আশ্বাস করল, কাকি যাও, আমি বলছি তো। তো কিছু তো হবে না। তোমরা রাতে আবার এসো। ওহুর আম্মিজান আব্রুকে নিজের থেকেও বেশি ভরসা করে, এমনকি এটা সকলেও বিশ্বাস করে। ওহুর প্রতি আব্রুর অগাধ দায়িত্ববোধ কারোরই নজর এড়ায়নি। তাই সকলে মহলে ফিরে যেতে সম্মতি প্রকাশ করলো। একে একে সবাই চলে গেল। আব্রু একা কেবিনের বাহিরে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। শরীরে লেপ্টে থাকা শার্ট থেকে গামের গন্ধ ভেসে আসছে, তবে সেদিকে কোনো খেয়াল নেই আব্রুর। হঠাৎ কিছু একটা মনে পড়তেই আব্রু পকেট থেকে ফোনটা বের করে হসপিটালের ওয়াইফাই কানেক্টেড করে ডেভিডের ফোনে কল করে। কিছু মুহূর্ত বাদেই ডেভিড সেই কল রিসিভ করে। ইউনিভার্সিটি থেকে জরুরি প্রয়োজনে 3 দিনের ছুটি ম্যানেজ করতে বলে আব্রুর জন্য।
অতঃপর কিছুক্ষণ কথা বলে আব্রু কল কেটে দেয়। শরীরে ঘাম শুকিয়ে যাওয়ার আরও বেশ ক্লান্ত লাগছে নিজেকে আব্রুর। হালকা একটু চোখ বুঝতেই আব্রু নিজের অজান্তেই ঘুমের দেশে তলিয়ে যায় মুহূর্তেই। এদিকে খানমহলে বেশ তুলকালাম কাণ্ড রটে গেছে। আব্রু দেশে ফিরায় সবাই চমকে গিয়েছে। বেজায় খেপেছে আজমল খান। ছেলের এরকম করা হুটহাট কাণ্ড তিনি মোটেও পছন্দ করেন না। বলা নেই কওয়া নেই, যখন যা ইচ্ছে হয় তাই করে বসে, আলাপ আলোচনা ছাড়া। এমনিতেই তিনি ওহুর বিষয়ে বেশ চিন্তিত। এই দুর্ঘটনার পেছনে কি অন্য কারো ষড়যন্ত্র আছে কিনা তা তিনি ঘুটিয়ে দেখছেন। মহলে ফিরে আলিনা খানের সাথে রাগ ঝাড়ছেন। আজমিন খান শান্ত করতে চাইছেন। আশফাক খান মহলে ফিরেই রুমে গিয়ে শুয়ে পড়েছেন। কাল থেকে দুটো চোখের পাতা এক করতে পারেননি। আজমল খান সবাইকে নির্দেশ দিলেন সকলকে রাত 10টায় হসপিটালে যেতে হবে। ওহুর দাদিমা ওহুর দুর্ঘটনার কথা শুনে আরও কাতর হয়ে পড়েছেন। আজমল খান তার মায়ের পাশে গিয়ে মাথায় হাত বোলাচ্ছেন আর আশ্বাস দিচ্ছেন ওহুর কিচ্ছু হবে না। সবাই যার যার মতো তৈরি হয়ে নিল। রাত 10:30-এর দিকে খানমহল থেকে 5 কিংবা 6টা গাড়ি ছুটল এক সারিতে হাসপাতালের উদ্দেশ্যে। এর মধ্যে আলিনা খান আব্রুর জন্য খাবার পাঠিয়েছেন হসপিটালে। তবে আব্রু খেয়েছে কিনা তিনি আদৌ জানেন না। রাত 11:40। ঘড়ির কাঁটা ছুটে চলেছে তার নিয়মে। নিস্তব্ধ রজনী, বসন্তের শীতল বাতাস রাত তীব্র হওয়ার সাথে আরও বেগে বয়ে বেড়াচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ওহুর জ্ঞান ফেরার প্রত্যাশায়। সবার হৃদস্পন্দন তীব্র বেগে ধুকভুক করে চলেছে। সবার থেকে বেশি উৎকণ্ঠা নিয়ে দ্বাদশী কন্যার পাশে আধ বসা হয়ে দাঁড়িয়ে আছে এক 20 বছরের যুবক। কক্ষে সবাই যেন নীরবতা পালন করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সবাই ওহুর মুখ পানে। কখন সে পাপড়ি জোড়া মেলে তাকাবে আর সবাই হাসবে। সকলের সাথে রয়েছে ডাক্তার সাহেব নিজেও। তিনিও বেশ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কি যেন একটা ভয়ের আশঙ্কায় রয়েছেন তিনি। স্তব্ধ রাত্রি, শুনশান প্রকৃতি। রাত তখন 12:12। শুয়ে থাকা দ্বাদশীর হাতের আঙ্গুল কিঞ্চিত নড়ে ওঠে। সকলে উষ্ঠা জোড়া প্রসারিত করার প্রতীক্ষায়। অনেকবারের প্রচেষ্টায় ধীরে ধীরে চোখ মেলে তাকায় দ্বাদশী। এক চোখ ব্যান্ডেজ দিয়ে ঢাকা, অন্য চোখ ধারা মৃদু মৃদু দৃষ্টিতে তাকায় সকলের পানে। সকলের ঠোঁট জোড়া হেসে ওঠে। কারো কারো চোখে পানি টলমল করছে। কিন্তু ওহুর আম্মিজান বিনা বাধায় অশ্রুধারা বর্ষণ করলেন। মেয়েকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। পাশে থাকা আশফাক খান চোখ ডলে পানি মুছে নিলেন। আব্রু তো এক দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার কাঠবিড়ালি তার সাথে করা গোস্বা ভেঙে চোখ মেলে তাকিয়েছে। আব্রুর চোখে পুনরায় জল চিকচিক করছে। তবে এটা সুখের কান্না। আব্রু আশেপাশের মানুষের কথা কিছু না ভেবেই ওহুর ডান হাতে একটা ছোট্ট চুমু দিল। নিমিষেই ওহু আব্রু থেকে হাতখানি সরিয়ে নেয়। আব্রু কিছুটা চমকে ওঠে, অতঃপর ম্লান হেসে শুধায়, কি রে ওহু, কি হয়েছে? আমার সাথে রাগ করেছিস নি? আমি আসছি তো, সবাই আইছে দেখ। আমি তোর আর আব্রু ভাই। আব্রুর মুখে মুচকি হাসি আর চোখে জল বিদ্যমান। বুক পাঁজরের স্পন্দন এখন অবধি বিদ্যুৎ বেগে ছুটে চলেছে। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে আব্রুকে উদ্দেশ্য করে ওহু স্তব্ধ কণ্ঠে আওড়ায় আব্রুর দিকে তাকিয়ে। কে আপনি? সংলাপটি শুনেই আব্রু স্তব্ধ হয়ে যায়। মনে করে ভুল শুনেছে হয়তো। উধাও হয়ে যাওয়া হাসি জোরপূর্বক আবারও টেনে আনে ঠোঁট জোড়ায়, এই প্রত্যাশায় যে সে ভুল শুনেছে। মুহূর্তেই আব্রুর মতো সবার মুখের হাসি উধাও হয়ে যায়। ওহুর আম্মিজান ওহুকে ছেড়ে দিয়ে ঠোঁট জোড়া কুঁচকে তাকায় তার মেয়ের দিকে। কি বলছে তার মেয়ে? আশাফাক খান সহ সবাই উৎকণ্ঠা নিয়ে এগিয়ে আসে। তবে ডাক্তার সাহেব সবার আগে ওহুর পানে ছুটে আসে। তিনি ওহুকে চেক করতে লাগলেন। জোরপূর্বক হাসলেও আব্রুর কেন জানি গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। পরবর্তী শব্দ উচ্চারণ করার জন্য বুকের পাঁজরে অজানা ব্যথা আবার শুরু হয়েছে যেন। তবে এখন যেন অন্যরকম অনুভব হচ্ছে। চিনচিন ব্যথা করছে, হাত পা যেন অবশ হয়ে যাচ্ছে। আব্রুর ব্যথা তীব্র করতে ডক্টর নির্দয়ের মতো সংলাপ করে ওঠে, আমি যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। ওহো চিরদিনের জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সবাই যে যার অবস্থান থেকে বরফের ন্যায় জমে যায়। ডক্টরের কথা শোনা মাত্রই আব্রুর মস্তিষ্ক প্রতিচ্ছবি আঁকতে থাকে। চোখের সামনে নিজ হাতে গড়ে তোলা 12 বছরের মজবুত প্রাচীর মুহূর্তেই ভেঙে যায়। এক বাক্যে
কে আপনি? ওহুর আম্মি যান এবং আব্বা হাউমাউ করে কান্না করতে থাকে। তাদের মেয়ে তাদের সবাইকে ভুলে গেছে। তবে আব্র তা মানতে নারাজ। আব্র বিশ্বাস করে না যে তার কাঠবিড়ালি তাকে ভুলে গেছে। এটা তো কোনোদিনই হতে পারে না। শেষ ভরসা ওহুর হাত জোড়া নিচের মুঠো বন্ধ করে জোরে জোরে চিল্লাতে থাকে। এই ওহু এই, তুই আমার ভুলোস নাই, তাই না মিথ্যা কথা বলতেছে ডক্টর। আমি জানি তুই মজা করছিস। কিন্তু ওহু আব্রর প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে কিভাবেই বা দিবে? সে তো সত্যি সত্যি সবার স্মৃতি চিরদিনের জন্য ভুলে গেছে। ওহুর থেকে কোনো প্রত্যুত্তর না পেয়ে আব্রু উন্মাদ হয়ে শক্তি প্রয়োগ করে ওহুর হাত জোড়ার উপর। আব্রুকে থামানোর জন্য ডাক্তার এগিয়ে যায়। কি করছেন আপনি মিস্টার আব্রো? এরকম করবেন না। সে সত্যি তার স্মৃতি ভুলে গেছে। এই স্মৃতি আর কখনো ফিরে আসবে না। আপনি ওর উপর বল প্রয়োগ করলে ওর মস্তিষ্ক আপনাকে সবসময় খারাপ ব্যক্তি হিসেবে চিহ্নিত করে রাখবে তার মাইন্ডে। সদ্য জন্ম নেওয়া একটা শিশুর মস্তিষ্ক আর উহুর মস্তিষ্কের মধ্যে কোনো তফাৎ নেই। কথাটা শোনা মাত্রই বসা থেকে উঠে ডাক্তারের কলার চেপে ধরে আব্রুর শীতল চাহনি মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করে দাঁতে দাঁত চেপে ধরে ফুপাতে থাকে, কর্কশ ভাষায় হাত ছুঁড়ে চোয়াল ঠেসে। আমার ওহুর কিছু হয়নি, তুই ওর স্মৃতিশক্তি ফিরাই আয়না দিবি। আমি কিছু জানি না মাদার, তুই ওর স্মৃতিশক্তি আয়না দিবি। তুই নষ্ট করছ ওর স্মৃতি। সবাই আকস্মিক ভয় পেয়ে যায়। ওহুকে ছেড়ে সবাই আব্রুর পানে ছুটে। আজমল খান এবং আশফাক খান আব্রুকে ছাড়াতে ব্যস্ত। তবে আব্রুর সাথে তারা পেরিয়ে উঠছে না। সবাই লক্ষ্য করে আব্রুর ভয়ঙ্কর মুখশ্রী, যে চেহারার সাথে কেউ পরিচিত না, আজমল খান ব্যতীত। ডাক্তার নিজেকে বাঁচানোর জন্য কাশতে কাশতে বলে ওঠে, আপনি এরকম করলে উহুর সামনে উহু ভয় পাবে, তার শরীর আরও খারাপ হবে। কথাটা শোনা মাত্র আব্রু ডক্টরের কলার ছেড়ে দেয়। আশেপাশে না তাকিয়ে আর রাগে ফুঁসতে ফুঁসতে আইসিইউর কক্ষ থেকে বেরিয়ে যায়। পিছন থেকে সবাই ডাকতে থাকে, তবে আব্রুর কানে সেই আওয়াজ পৌঁছাচ্ছে না। দ্রুত পায়ে হেঁটে হসপিটালের বাহিরে চলে আসে। বারবার শুধু মাথা চুলকাচ্ছে আর চোখ মুখ খিঁচাচ্ছে। রাস্তার পাশে সাইড করে রাখা আজমল খানের গাড়ি নিয়ে ছোটে আব্রু। ড্রাইভারের থেকে চাবি নিয়ে ড্রাইভার চাচা আব্রুকে দেখে ভয় পেয়ে যায়। আব্রু গাড়ি নিয়ে চলে যাওয়ার পর ড্রাইভার বিষয়টা আজমল খানকে ফোন দিয়ে জানিয়ে দেয়। মোর জীবনে এক অবিচ্ছেদ্য অধ্যায় তুমি, যা লিখতে চাই এই মন বহুবার। কলমের কালি ফুরায় যায়, অথচ বলি ফুরাই না কবুও কয়েকবার। তোমারে নিয়ে দেখতে চাই এমন রংধনুর 7 রং। তুমি কি হবা না আর আমার কখনো সখা? নিশি রাত, শুনশান ঘুমন্ত প্রকৃতি, স্তব্ধ ছায়ার চাঁদের এক ফালি ঝলক, ঝিঝি পোকা ঝিঝি শব্দ। রাস্তা বয়ে চলেছে আঁকাবাঁকা মেঠো পথে। কবে কেহ সেই পথ ধরে হাঁটছে, আবার কেহ বিষাদের যন্ত্রণায় মুখ থুবড়ে পড়েছে। গোঙানি শব্দ শোনা যাচ্ছে হসপিটালের কক্ষ থেকে, তবে কংক্রিটের দেয়াল ভেদ করে সেই রাও বাহিরে পৌঁছাচ্ছে না। দ্বাদশের গলা জড়িয়ে অবাধে কান্না করে চলছে তার মা, তবে দ্বাদশের মস্তিষ্ক তার পরিচয় জানতে ব্যস্ত। শরীরে এক ফোঁটা শক্তিও নেই যে শোয়া থেকে একটু নড়বে, তবুও চেষ্টা সাধ্য নড়াচড়া করছে। ওহুর তৎপরতা দেখে ডক্টর সাহেব ওহুকে শান্ত করতে চাইলেন, আওড়ালেন, তুমি নড়াচড়া করো না, ভয় পাওয়ার কিছু নেই। এই যে দেখছো, এরাই তোমার পরিবার। ইনি হচ্ছে তোমার মা, উনি হচ্ছে তোমার বাবা, আর তোমার নাম হচ্ছে আরুরা খান উহুজান। তুমি স্কুলের ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছো, তাই তোমার স্মৃতিশক্তি চলে গেছে। তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। কিন্তু ওহু তা মানতে নারাজ। চঞ্চল মন অথচ তার শূন্য মস্তিষ্ক। তাই ডক্টর বাধ্য হয়ে ওহুকে ঘুমের ওষুধ ইনজেক্ট করে পুনরায়, যেন তার ছটফটানি তার শরীরে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে। আজমল খান ছোট বড় সবাইকে মহলে ফিরে যাবার নির্দেশ দিলেন। অনেক রাত হয়ে গেছে। হসপিটালে শুধু আজমিন খান থাকবে, আজ সাথী নিরাপত্তা রক্ষীরা তো থাকবেই। বাকি সবাই মহলে ফেরার জন্য প্রস্তুতি নিল। তবে ওহুর আম্মিজান বেশ কাতর হয়ে পড়েছেন। তিনিও মেনে নিতে পারছেন না এই নিষ্ঠুর সত্যি। তাকে আলিনা খান এবং আরও কয়েকজন মিলে বোঝ দিচ্ছেন। তবে ডক্টর সবাইকে সান্ত্বনা দিচ্ছে এই বলে যে ওহু স্মৃতিশক্তি হারিয়েছে, এটা খুবই কম প্রতিক্রিয়া তার আঘাতের তুলনায়।
আরও বড় কিছু হতে পারত, এমনকি অহু কোমায়ও চলে যেতে পারত। ভাগ্য ভালো যে অহু শুধু স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সবাই এই ভাবনা ভেবেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। ছোট্ট নিহাও খুব মন খারাপ। সে এসব কিছু বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝেছে যে তার আদুরে বড় বোন তাকে ভুলে গেছে। সবাই একে একে হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসলো। তবে আলিনা খানের চোখে মুখে উৎকণ্ঠার ছাপ। তিনি আব্রুকে খুঁজছেন, তবে আজমল খানের ভয়ে কিছু বলতে পারছেন না। রাত 1:35। রূপোর থালার মতো চন্দ্র আলো ছড়াচ্ছে প্রকৃতিতে, অন্ধকার রাত্রি আলোতে ভরিয়ে দিচ্ছে সবকিছু। তবে কারো জীবনে যেন এই রাত্রি আমাবস্যার রাতের মতো অন্ধকার নিয়ে এসেছে। তীব্র যন্ত্রণায় তার বুক ফেটে যাচ্ছে। নিস্তব্ধতা, রজনীতে রাস্তা পুরো ফাঁকা, জনমানবহীন শূন্য। এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে, আরেক হাতে রয়েছে মদের বোতল। যেরকম ভাবে মন চাইছে সেরকম ভাবে আঁকাবাঁকা পথে এগিয়ে চলেছে। 20 বছরের তরুণ যুবকের অন্তরিক্ষে থাকবে তরুণের ছোঁয়া, প্রাণবন্ত মন শরীর। আজ সেই তরুণের মনে নেমে এসেছে বিষাদের ছায়া। চোখের পচ্ছদ লাল রক্তের মতো টকবক করছে। নেশা চড়েছে ভীষণ, যার দরুন আখি যুগল বিভৎস রক্তিম বর্ণ ধারণ করেছে আব্রুর। তবুও যেন অহুর স্মৃতি যে একটুর জন্য ভুলতে পারছে না। এই চরম নেশার ঘুরেও অহুর সংলাপই যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে বারংবার। মানতে পারছে না সে নিজেকে। এটা কি হয় নাকি? 1-2 দিনের কথা তো নয়, পুরো 12 বছর। এত স্মৃতির পাহাড়, এত স্বপ্ন কিভাবে ধুলিত সাৎ করে দিবে আব্রু? কিভাবে? সে তো ভালোবাসে অহুকে। এই ভালোবাসা 1-2 দিনের তো তৈরি হয়নি। 12টা বছরে হাজারো অনুভূতির মাঝে এই পবিত্র অনুভূতিটুকু সযত্নে লুকিয়ে রেখেছে আব্রু। গাড়ির স্টিয়ারিং বারবার ঘোরাচ্ছে আব্রু, এসব ভাবছে। কপালে কয়েকবার থাপ্পড়ও মেরেছে। ভীষণ আফসোস হচ্ছে তার এই ভাগ্যের জন্য। ইতিমধ্যে 2 বোতল শেষ করে ফেলেছে, আর 1 বোতল আছে। সেটাও শেষ পর্যায়ে। আব্রু এর আগে কখনো এত ড্রিঙ্কস করেনি। বারবার শুধু বকছে নিজেকে মাতাল অবস্থায়, অস্পষ্ট বর্ণে হাঁক ছুটছে। সালা, আমার সাথে কেন এমন হয়? আমি তো ভালোবাসি ওরে। আমারে না ভুললে কি এমন হইতো? আমি তো ওরে ছাড়া বাঁচতাম না। এইটা কি উপরওয়ালা জানে না? তাইলে আমার সাথেই কেন এমন হইল? এর পরিবর্তে আমারে মাইরা ফেলাইতে হতে পারে। এই বলে আব্রু অট্ট হাসিতে মেতে ওঠে। ঝকঝক করে মদ গিলতে শুরু করে। মদের বোতল পরিশেষে ফাঁকাই হয়ে যায়, যা দেখে আব্রুর মেজাজ আরো বিগড়ে যায়। গাড়ি থামিয়ে রাগে ফুঁসতে থাকে। সজোরে গাড়ির স্টিয়ারিং এক ঘুষি মারে। এখন অবধি সে ঘাম মিশ্রিত সাদা শার্ট আব্রু পরে রয়েছে। উপরে 2-3টা বোতাম খোলা, যার দরুন সুঠাম বুকের লোমগুলো বাহিরে বেরিয়ে এসেছে। মাতার অবস্থায় গাড়ি চালাতে চালাতে কোথায় এসে পৌঁছেছে তা আব্রু নিজেও জানে না। গাড়ির দরজা খুলে হেলতে দুলতে বাহিরে নামে। রাগে শরীর গিজগিজ করছে আব্রুর, চোখ মুখ খিচে রয়েছে। গাড়ির জানালার কাছে মদের বোতল দিয়ে সজোরে বাড়ি মারে। ফলস্বরূপ কাঁচ ভাঙা শব্দ, নিস্তব্ধ প্রকৃতি নড়ে বসে। তাতেও আব্রু শান্তি পাচ্ছে না। মাথার চুল মুঠো করে বারবার খিচে ধরেছে। আব্রুর মস্তিষ্ক ব্যতীত কোনো কিছুই আব্রুর নিজের আয়ত্তে নেই। আর সেই মস্তিষ্কে বারবার ভাসছে কাঠবিড়ালি স্মৃতি। রাস্তায় দুধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির বৃক্ষরা। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় ভাসছে ফাঁকা পথের দৃশ্য। বসন্তের দমকা হাওয়ার আব্রুর এলোমেলো চুল দুলিয়ে দিচ্ছে। পরনে সাদা শার্ট শো শো করে উড়ছে। মাটি স্পর্শ করা পাতা সেই বাতাসে উড়ে চলছে। সাথে উঠছে ধুলোবালি, যা আব্রুর চোখে হানা দিচ্ছে। কি সুন্দর দৃশ্য এই প্রকৃতির! আহা! আব্রু হেলতে দুলতে এগিয়ে চলছে। হেঁটে হঠাৎ রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে ধপাস করে। নিশি রাতের দমকা হাওয়ায় আব্রুর শরীরে ধূলিকণা ছুঁড়ে দিচ্ছে। মুহূর্তে নিস্তব্ধ প্রকৃতিতে জাগিয়ে তুলতে এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে আব্রু। মনের ক্ষোভ আর সহ্য করতে না পেরে জোকড়ে কেঁদে ওঠে অবুঝ শিশুর মতন। মনের অব্যক্ত বলিগুলো ছুটতে থাকে প্রকৃতিকে উদ্দেশ্য করে। বাতাসের বেগের সাথে কান্নার বেগটাও বাড়তে থাকে। হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার দিতে থাকে, আমার সাথেই কেন এমন হইল আল্লাহ?
আমি ওরে ছাড়া কেমনে বাঁচবো? তুমি কও। কেমনে ভুলবো আমি ওর স্মৃতি? আমি পারবো না বেইমান হতে। তুই তুই তো আমারে ভুইলা গেলি। আমার দেওয়া কথা তুই রাখতে পারলি না। ওহু, কেমনে পারলি আমারে ভুলতে? কেমনে? আমার কথা কি তোর একটু মনে পড়বো না? যদি আর মনে নাই করতাছস, তাইলে আমার জীবনে তুই আইলি কেন? আমারে ধোকা দিলি কেন? কারো কাছে অপ্রকাশিত অভিযোগগুলো আব্র তার সৃষ্টিকর্তাকে প্রেরণ করছে। অবুঝ বালকের মতো এখনো কান্না করেই চলছে রাস্তার মাঝে বসে। আব্রুর কান্নার সাথে তাল মিলাচ্ছে প্রকৃতি নিজেও, আতরতা প্রকাশ করছে। ব্যথিত পুরুষকে কিভাবে সামলাবে এই প্রকৃতি? নিজের প্রিয়বতীর কাছ থেকে পাওয়া আঘাতের তাড়নায় আর্তনাদ করে চলেছে মৃত্যু পথযাত্রী মানুষের মতন। বেশ খানিক সময় বাদে চোখ মুখ ডলে পানি মুছে নিল। বসা থেকে উঠে আবারও হেলতে দুলতে হাঁটতে লাগলো পাগলের মতন। অনেকখানি পথ হাঁটার পর রাস্তার পাশে একটা টং দোকান থেকে সিগারেট কিনলো, সাথে লাইটারও। এই প্রথমবারের মতো আব্র ঠোঁট জোড়া সিগারেট স্পর্শ করলো। সিগারেটের কয়েকটা টান দেওয়ার পর কাশতে লাগলো, তবুও থামলো না। বেধরে সিগারেট টানতে লাগলো রাস্তার পাশে বসে। হঠাৎ আব্র কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকালো মাতাল দৃষ্টিতে, তবে চিনতে পারলো না। মাথা চুলকাতে শুরু করলো অস্পষ্ট বর্ণে, শুধালো, ওই কে রে? আব্র, আমি আশাফ। আব্র উচ্চস্বরে হেসে উঠল, বসা থেকে নাচতে নাচতে উঠে দাঁড়ালো। চিনি না তো। তুই চিনবি কেমনে? এত ড্রিঙ্কস করলে? চল মহলে চল। এই বলে আশাফ আব্রোর হাত টেনে ধরে, তবে আব্র যেতে নারাজ। তবে মাতার অবস্থায় আশাফের সাথে ধস্তাধস্তি করতে সম্ভব হয় না। আব্রকে পাজা কোল করে আশাফ গাড়িতে নিয়ে বসলো। গাড়ির মধ্যে আব্র আশাফকে বকতে থাকে, তবে এক পর্যায়ে কথার মধ্যেই ঘুমিয়ে পড়ে। অতীতের দায় মিটাবে ভবিষ্যৎ, ফেলে আসা স্মৃতি কুড়ে কুড়ে ধ্বংস করবে অন্তরীয়ন্ত্র, সেই ব্যথার মূল্য জোগাবে তাহার মস্তিষ্ক। খানমহলের প্রতিটি মুহূর্ত আনন্দে উল্লাসে কাটে সবার, তবে ইদানিং সেই খুশিতে হয়তো কারো নজর লেগেছে। তাই পুরো খান পরিবার জুড়ে নেমে এসেছে বিষাদের ছায়া। নিজেদের মেয়েকে হারিয়েও ফিরে পেয়েছে পুনরায়, তবে নতুন অধ্যায়ে। আজমল খানের কাছে আব্রোর ইউনিভার্সিটি থেকে বার্তা এসেছে। ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আব্রোর ছুটি মঞ্জুর করেনি, তাই অতি শীঘ্রই আব্রোকে ক্লাসে উপস্থিত থাকার আদেশ জারি করেছেন। অভিভাবক হিসেবে আজমল খানের কাছে এই বার্তা পৌঁছেছে, এমনকি আব্রোর সান্নিধ্যেও এই বার্তা পৌঁছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওহু কিছুটা সুস্থ আছে, তবে তার নিজ পরিচয় জানার জন্য বেশ উদ্বিগ্ন হয়ে রয়েছে। ওহুর আম্মিজান এবং আব্বা রয়েছে তাদের মেয়ের কাছে। ওহুর পরিচয় খোলাসা করে বলেছে তারা। উপযুক্ত ভরসার জন্য একসাথে তোলা পরিবারের ছবিগুলো বের করে দেখাচ্ছে। আজমল খান ওহুর দুর্ঘটনা তদন্ত করার জন্য পুলিশ নিয়োগ করেছিলেন, তবে সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো কিছু চোখে পড়েনি কারোর। সাধারণ দুর্ঘটনা বলেই আখ্যায়িত করা হয়েছে, যার দরুন বিদ্যালয় কর্তৃপক্ষ ঝামেলা থেকে বেঁচে গিয়েছে। ওহুর স্কুলের সহপাঠীরাও এসেছিল ওহুকে দেখতে। আশাফ কাল রাতে আব্রুকে মহলে পৌঁছিয়ে দিয়ে তারা নিজ তালুকদার বাড়িতে চলে গেছে। আব্রুর মুখোমুখি হতে চায় না সে। আব্রু যে কাল রাতে মদ্যপান করে মহলে ফিরেছে তা শুধু আলিনা খান এবং আশাফ জানে। মহলের পাহারাদারের আলিনা খান কঠোরভাবে নিষেধ করে দিয়েছে এই কথা যেন কভু আজমল খানের কাছে না পৌঁছায়। বেলা গড়িয়ে রাত চলমান, সময় কভু কারো জন্য অপেক্ষা করে না। যে যার মতো সময় অতিবাহিত করছে, কারো খোঁজ রাখে না কেহ। কভু কখনো রাত 9:40 হবে হয়তো। গতকাল রাত 2:50 দিকে আব্রুকে আশাফ মহলে নিয়ে এসেছিল। সেই কাল থেকে আব্রু এখন অবধি ঘুমাচ্ছে। অনেকে অনেকবার আব্রুর কথা জিজ্ঞেস করেছিল। আলিনা খান কায়দা করে ছেলেকে বাঁচিয়েছে ঝামেলার বেড়াজাল থেকে। গভীর ঘুমের রেশ কেটে নিভু নিভু চাহনিতে পাপড়ি জোড়া মেলে তাকায় আব্রু। খুব পোড়াচ্ছে চোখ জোড়া, মাথাটা ঝিম ধরে আছে যেন। কপালে আঙ্গুল ডলতে ডলতে শোয়া থেকে আড়মোড়া ভেঙে বসে আব্রু ভালোভাবে তাকে দেয়ালে ঝুলতে থাকা ঘড়ির দিকে নজর বোলায়। ঘড়ির কাঁটার অবস্থান দেখে
নড়ে চড়ে বসে আব্র। মুহূর্তেই চোখে ঘুমের রেশ কেটে যায়। এক এক করে কাল ঘটে যাওয়া সব বিষাদময়ী ঘটনা আব্রর মস্তিষ্কে হানা দিতে থাকে। অন্ধকারের মতো কালো ছায়া বাসা বাঁধে অন্তরিক্ষে। আব্র ভাবতে থাকে, কাল মদ্যপান করে আশাফের সাথে গাড়িতে বসেছিল হয়তো। তারপর আর কিছু মনে নেই আব্রর। তার মানে কি সে এই পুরো সারাদিন ঘুমিয়ে কাটিয়েছে? হঠাৎ বিছানার পাশে চোখ বোলাতেই আব্র নজরবন্দি হয় আলিনা খানের কান্না মিশ্রিত নয়নমণি। মায়ের চোখে জল টলমল করতে দেখে আব্রর আত্মা কেঁপে ওঠে। তৎক্ষণাৎ চোখ নিচে নামিয়ে ফেলে আব্র। মায়ের চোখে পানি ঝরার কারণ হয়তো আব্র নিজেই। কি করে তাকাবে সে তার মায়ের দিকে? অপরাধী মনে করতে থাকলো আব্র নিজেকে। পরক্ষণে আলিনা খান ধীর পায়ে হেঁটে এসে আব্রুর কাছে বিছানার পাশে বসলেন। ছেলের কাঁধ স্পর্শ করে ক্রন্দিত সুরে শুধালেন, এই আব্রু, কি হয়েছে তোর বাবা? কেন এরকম পাগলামি করছিস? তুই এরকম করলে চাইলে কি সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, আর কত পাগলামি করবি রে বাবা? আব্র তার মায়ের কথা শুনে আলতো চাহনিতে তার মায়ের প্রতিচ্ছবি পরখ করে দেখল তার মা কাঁদছে। আব্র সাথে সাথে চোখ ফিরিয়ে অন্য দিকে তাকালো। তার মায়ের কান্না তার বুকের ভিতর কাটা গায়ে নুনের ছিটার মতো বিচ্ছে। আলিনা খান কাঁধ ছেড়ে আব্রর চোয়াল স্পর্শ করে ফোপাতে ফোপাতে লাগলেন, আওড়ালেন, বাবা আর কত পাগলামি করবি? আর এখন করেও কি করবি? কম পাগলামি তো করিসনি এই 12টা বছর ধরে। এবার তো নিজের দিকে তাকা আব্রু, তুই আমাদের একমাত্র কলিজার টুকরা। তোরে তোরে কষ্টে দেখলে আমার বুক পুড়ে রে বাবা। এই বলে আলিনা খান ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলেন। আব্রুও তার মাকে জড়িয়ে ধরল। তার চোখেও পানি টলমল করছে। কখন জানি সে বাঁধ ভেঙে আবার অবাধে গড়িয়ে পড়বে। ঠিকই তো বলেছে তার মা। কেউ না জানলেও ওহুর জন্য কত পাগলামি করেছে সেসব কথা তার মা জানে। আব্রু যেমন ওহুকে সব বিপদ থেকে বাঁচিয়ে আনতো, আলিনা খানও সবার সামনে আব্রুর জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতো। আব্রু আলিনা খানকে খানিক শান্ত করার জন্য স্বাভাবিক করে চোখের পানি মুছে দেয়। গলা জমে আসে, বর্ণ আটকে থাকে দলা পাকিয়ে, তবু আওড়ায়, আম্মা আম্মা কেঁদো না তুমি, তাকাও আমার দিকে, তাকাও আম্মা, কিছু হয়নি তো? জবাব আসে ক্ষণেই, তুই তুই এরকম করছিস কেন বাবা? জানোস না তোর বাবা কতটা রাগী? উনারে কেন রাগাস তুই এরকম পাগলামি করে বাবা? আচ্ছা আম্মা, আর রাগাবো না। তুমি আর কেঁদো না দয়া করে, আমার কষ্ট হইতেছে আম্মা, কান্না করো না তুমি। আমাকে কি কি চাও তুমি? বলো আমাকে কি কি চাও তুমি, আমি তাই তাই করব। আমি কি চামো? তোর ভালো চাই আমি বাবা। তুই তোর বাবা সবার আবদারটা রাখ না। মন দিয়ে পড়াশোনা করে সবার মুখের হাসি উজ্জ্বল কর বাবা। এসব পাগলামি বাদ দিয়ে দে, এটাই তোর কাছে আমার আবদার। তোর বাবার কাছে ইউনিভার্সিটি থেকে মেসেজ আসছে, তোরে জলদি যাইতে কইছে। তাই তোর বাবা কাল সকালের প্লেনের টিকিট কেটে রেখেছে তোর জন্য। আব্রু তার মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ে। কিছুক্ষণ চুপ করে থাকে, পরক্ষণেই হাত মুষ্টিবদ্ধ করে কিছু একটা ভেবে প্রত্যুত্তর দেয়, ঠিক আছে আম্মা, যাও, তোমার আবদার আমি রাখবো। তুমি খুশি হব তো আম্মা? এই বলি শুনেই নিজের চোখের পানি মুছে নেন। একগাল হেসে আব্রুকে আবার জড়িয়ে ধরে আলিনা খান, হাঁক ছুড়েন, আমি আমি অনেক খুশি হয়েছি রে বাবা, এদিকে আয়। এই বলে আলিনা খান আব্রুর কপালে একটা চুমু দেয়। তিনি জানতেন তার ছেলে তার কথা অবশ্যই রাখবেন। যা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয় তাড়াতাড়ি, আমি খাবার বাড়ছি তোর জন্য। আব্রু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতঃপর আলিনা খান আব্রুর কক্ষ ছেড়ে বেরিয়ে যায় দ্রুত। আলিনা খান চলে যাওয়ার পর আব্রু পালঙ্ক ছেড়ে উঠে পড়ে। তবে মাথা বেশ ভার হয়েছিল। সাইড টেবিল থেকে নিজের ফোনটা তুলে মেসেজ চেক করলো। দেখলো তার ফোনেও মেসেজ এসেছে। আব্রু মেসেজটা দেখে একটা জোরপূর্বক পাগলাটে হাসি দিল। কি করবে আর? তাছাড়া তার জীবনটাই তো এখন বিদ্রূপে পরিণত হয়েছে আজ। ফোনটা রেখে ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দেয় আব্রু। ঝর্ণার পানি আব্রুর শরীর বলিষ্ঠ দেহ স্পর্শ করছে। আর আব্রু চোখ বন্ধ করে অতীতের ঘটে যাওয়া সব স্মৃতিচারণ করছে আর হাসছে বোকার মতন। খুব হাসছে আব্রু, খুব।
অট্ট হাসিতে মেতে উঠেছে আজ সে। মধ্য নিষেধ। হাসপাতাল। কেহ কেহ নিজের বিষাদময়ী যন্ত্রণা বিলীন করছে প্রকৃতির নিকট, আবার কেহ গভীর ঘুমে আচ্ছন্ন। এই যেমন অহু, আব্র। অহুর পাশে বসে আছে আব্র হাসপাতালের কক্ষে। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে কাঠবিড়ালির দিকে। তার বুকের ভেতর ধাউ ধাউ করে আগুন জ্বলছে। যদি পারত আব্র বুক চিরে সেই ব্যথা দেখাতো তার কাঠবিড়ালিকে, তবে আফসোস। আব্র আলতো হাতে অহুর চোয়াল জোড়া স্পর্শ করে বুকের চাপা কষ্ট আগলে রেখে ম্লান হাসে, বলে ছুড়ে, ওহো, আমি চলে যাচ্ছি রে। কিছু চাইবি তুই আমার কাছে, নাকি এবারও কিছু চাইবি না? গতবারের মতো এবারও মিথ্যা প্রতিশ্রুতি দিবি আমাকে যে তুই আর দুষ্টামি করবি না? আমার এই হাতে হাত রেখে না তুই ওয়াদা করেছিলি আর দুষ্টামি করবি না? তাহলে তুই কি শুধু একটা ওয়াদাই ভেঙেছিস, না হাজারো প্রতিশ্রুতি ভেঙেছিস তুই? আমাকে ভেঙেছিস, আমার মন ভেঙেছিস, আর কত কি। আব্রু আজ কাঁদছে না, শুধু হাসছে। বুকের ভিতর কষ্টগুলোকে চেপে রেখেছে। অহুর চোয়াল ছেড়ে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিজের বুকের সাথে চেপে ধরল আব্র। পুনরায় ম্লান হেসে সংলাপ করল, তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে কোনোদিন ভুলবো না রে আমার কাঠবিড়ালি। আমি তোকে রোজ দেখতে আসবো, যখন তুই ঘুমিয়ে থাকবি তোর কল্পনা হয়। বাতাসে বাকরুদ্ধ হয়ে তোকে স্পর্শ করব। রাতের আকাশে চাঁদ হয়ে হয়ে তোকে রোজ দেখব। যেদিন অমাবস্যা হবে সেদিন জোনাকি পোকা হয়ে তোর শহর আলোকিত করব। তোর মুক্ত ঝরা সেই হাসি আমি দূর হতে দেখব, আর আমি নিজেও হাসব। তোর ওই এলোকেশি চুল আর কখন স্পর্শ করে দেখব না আমি। ভালো থাকিস আমার শখের কাঠবিড়ালি। এই বলে আব্র ঘুমন্ত কাঠবিড়ালির কপালে ছোট্ট চুমু এঁকে দেয়। পণ এঁটেছিল আব্র, কাঁদবে না, তবু মনের শেষ ভবক্ত বুলিগুলো ছুটতে গিয়ে আব্র তার নিজের অজান্তেই কেঁদে ফেলেছে। চোখ মুখ ডোলে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, অতঃপর অহুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বিদায় জানায় তার কাঠবিড়ালিকে। আব্রুর বুকের ভিতর সবকিছু চুরমার হয়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তবুও সেই বিষাদময়ী অনুভূতি প্রকাশ করতে আজ নারাজ আব্র। সকাল 6টায় আব্রুর ফ্লাইট। আলিনা খান নিজ হাতে রান্না করেছেন সেই ভোর হতে। ছেলেকে আজ নিজ হাতে খাইয়ে দিচ্ছেন। তিনি আজ ভীষণ খুশি আব্রু চলে যাবে। তবুও আজমল খান এবং আজমিন খান তৈরি হয়ে অপেক্ষা করছে মহলের বাহিরে। আশাফাক খান হাসপাতালে রয়েছেন। আলিনা খান ছেলের পছন্দ খাবারসমূহ রান্না করে প্যাক করে দিচ্ছেন। আব্রু নিজেও তৈরি হয়ে নিয়েছে, তার মুখে হাসি বিদ্যমান। তবে এই হাসি যে কত বিষাদময় যন্ত্রণা ভেদ করে ঠোঁটজোড়া প্রসারিত হচ্ছে তা কেউ জানে না। আব্রু মহলের বাহিরে রাস্তায় দাঁড়িয়ে আছে। ভোরের আলো তেমন ফোটেনি, বসন্তের বাতাস বয়ে যাচ্ছে। আব্রু এক দৃষ্টিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিমুল গাছের দিকে তাকিয়ে রইল। থোকা থোকা ফুল নজর করছে ভোর সকালের। এই ফুল ওহু কুড়িয়ে মহলের সিঁড়িতে বিছিয়ে রাখত। আব্রুর মস্তিষ্ক স্মৃতিচারণ করছে এই কথা। পাক পাখালির কিচির মিচির আওয়াজ আব্রুর কানে ভেসে আসছে। দল বেঁধে বাসা থেকে বের হচ্ছে পাখিরা। আব্রু বেরিয়ে গেল চেনা গন্তব্যের উদ্দেশ্যে। সবাইকে বিদায় জানিয়ে যাওয়ার আগে আলিনা খানের কাছ থেকে ক্ষমা চাইতে ভুলল না আব্রু। সময়ের চিরন্তন ধারায় এগিয়ে চলে জীবনের প্রতিটি অধ্যায়। মানুষ তার কর্মময় গন্তব্যের দিকে ছুটে চলে অবিরাম। দিন ফুরিয়ে আসে রাতের শান্ত ছায়া, আর রাত শেষে জাগে নতুন ভোর। প্রতিটি সূর্যোদয়ের সঙ্গে শুরু হয় নতুন এক পথ চলা। এভাবে সময়, কর্ম আর জীবনের অনন্ত যাত্রা চলতে থাকে অবিরত। আব্রুর বিদেশ যাওয়ার কেটে গেছে বেশ কিছু বছর। এর মধ্যে আব্রু একবারও দেশে আসেনি। ওহুও বেশ ভালো আছে। অতীতের স্মৃতি মনে করতে না পারলেও বর্তমানের সাথে সে বেশ মানিয়ে নিয়েছে নিজেকে। সকলের পরিচয় সে জানে, তবে আব্রুর পরিচয় ব্যতীত কেউ কখনো আব্রুর সম্পর্কে ওহুকে কিছু বলেনি। আব্রু কখনো ওহুর সাথে কথা বলেনি লন্ডন এসে। তবে পরিবার কাছ থেকে ওহুর খোঁজ প্রতিদিনই নিত, বিশেষ করে শিফার কাছ থেকে। লন্ডনের শান্ত রাত, চারিদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। সময় থমকে দাঁড়িয়েছে এসে দুয়ারে। হালকা স্নোফল ধীরে ধীরে নেমে আসছে আকাশ থেকে।
নরম তুলোর মতো ছুঁয়ে যাচ্ছে পাথরের রাস্তাগুলো। সন্ধ্যাবেলায় নামা এক পশলা বৃষ্টির ছাপ এখনো ভেজা রেখেছে চারপাশের পরিবেশ। এই শুনশান রাত্রির বুক ছিঁড়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে আব্র, একাকী, পরনে এক ঘন কালো রঙের হুডি। প্রায়শই একা একা রাতে হাঁটে আব্র, কাঁধে ঝুলে থাকে এক পুরনো ভায়োলিন। মধ্য রাতে হঠাৎ করেই থেমে যায় আব্র, মাঝে মধ্যে হঠাৎ করেই থেমে যায় আব্র কোনো নির্জন মোড়ে, খুলে ফেলে ভায়োলিনের কভার। আঙ্গুলের নরম স্পর্শে ঝংকার তুলে ওঠে সুর। হঠাৎই আব্রোর পকেটে রাখা ফোন বেজে ওঠে। ধীরে ধীরে ফোন বের করে স্ক্রিনে চোখ রাখে। ভেজে আলোর স্পষ্ট হয়ে ওঠে নামটি, মা কলিং। আব্রো একটু থমকে যায়, তৎক্ষণাৎ ফোন রিসিভ করে সালাম জানায়। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? জবাব আসে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আব্রো শ্বাস গহিনে টেনে নেয়, আওড়ায়, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি করছেন? একটু আগেই না কথা হলো, হঠাৎ আবার কল দিলেন যে? ওই তেমন কিছু না, বলতে ভুলে গেছিলাম, ওহুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দিয়েছিল। ওহু গোল্ডেন এ প্লাস পেয়েছে। হঠাৎ ওহুর কথা শুনতেই আব্রোর বুক পিঞ্জরে ঘূর্ণিঝড় হানা দিল। এমন সময় ওহুর প্রসঙ্গ, তাও আলিনা খানের কাছ থেকে শুনবে, আব্রোর ভাবনার বাহিরে ছিল। আব্রো থমকে দাঁড়িয়ে রইল। ঘোর কাটলো বেশ খানিক সময় বাদে। কিরে আব্রো, কথা বলছিস না যে? আব্রো কিছুটা অপ্রস্তুত হয়ে ওঠে। হ্যাঁ আম্মা, শুনছি। ভালো হয়েছে, খুশি হলাম। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো আম্মা। এই বলে আব্রো ফোনটা রেখে দেয়। একটা দীর্ঘ শ্বাস টেনে নেয় গহিনী। বেশ কিছু সময় রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। অতপর কিছু একটা আহানমনে ভেবে রাস্তার পাশে বেঞ্চে গিয়ে বসে আব্রো। কাঁধে ঝুলতে থাকা ব্যাগ থেকে ভায়োলিন বের করে কয়েকবার ভায়োলিন বাজিয়ে একটা সুর তোলে খালি গলায়, বিষাদময়ী কণ্ঠে। একাদিন ফাঁকা রাত, নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। একাদিন ফাঁকা রাত, নিভেছে আলো, তুই নেই কেউ নেই, লাগছে না ভালো। তোর নাম না জানা অভিমানে কত দূরে ভাসা যায়। গান শেষে একটা ম্লান হাসি দিয়ে আকাশের দিকে তাকালো আব্রো। মনের অভিযোগগুলো চাঁদকে প্রেরণ করলো, যা আব্রো সবসময় করে। কেউ নেই যে এই অভিযোগগুলো শোনার মতো। আব্রো যখন উৎকণ্ঠায় বিভোর, হঠাৎ তার পাশে থাকা ফোনটা পুনরায় বেজে ওঠে। আব্রো ফোনটা তুলে দেখলো একটা মেসেজ এসেছে ইংরেজিতে। আমার 30 জন মেয়ে চাই বস। মেসেজটা পড়ে আব্রো মুচকি হাসে, পুনরায় আঁখি যোগল বুঝে অতীতে ফেরে। আব্রোর কখনো তেমন প্রিয় বন্ধু ছিল না। সে সবসময় ওহুর চিন্তায় বিভোর থাকতো। স্কুলে যখন পড়তো, সুযোগ পেলেই ওহুর কাছে ছুটে চলে আসতো। বন্ধুদের তেমন সময় দিত না। মহলে ফিরে কখনো মহল থেকে বাহিরে বের হতো না। সব সময় ওহুর সাথে মেতে উঠত। আজ সেই ওহুই তাকে ধোঁকা দিয়েছে। ভুলে গেছে অতীতের সোনালি স্মৃতি। লন্ডন এসে আব্রু পুরো একা হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায় পুরো। ডিপ্রেশন থেকে বের হতে আব্রু ড্রিঙ্কস করতে শুরু করে, বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, যেমন জুয়া, মদ পান, রেস, এরকম আরও বহু কাজে, যার মাধ্যমে আব্রু নিজেকে ভুলিয়ে রাখত ওহুর স্মৃতি থেকে। আর সেই সব অনৈতিক কাজের যোগদান দিত আব্রুর পার্টনার ডেভিড। ডেভিড ছিল একজন ড্রাগস সেলার। সে ইউনিভার্সিটির স্টুডেন্টের কাছে ড্রাগস বিক্রি করত, যেটা আব্রু পরবর্তীতে জানতে পারে। আব্রু ডেভিডের কাছ থেকে ড্রাগস নিত, ডেভিড আব্রুকে সঙ্গ দিত, যার দরুন আব্রুদের অ্যাপার্টমেন্টে বিভিন্ন অসাধু লোকের আনাগোনা ছিল। ডেভিড আব্রুকে সাথে নিয়ে বিভিন্ন মাফিয়াদের সাথে দেখা করতে যেত। ডেভিড জানতো আব্রু ডিপ্রেশনে ছিল, তাই আব্রুকে কাবু করতে ডেভিডের বেগ পেতে হয়নি। তবে আব্রুর মতো এত টাকা পয়সা ছিল না ডেভিডের, তাই ডেভিড আব্রুকে ডেভিডের সাথে যুক্ত হওয়ার পরামর্শ দেয়। প্রথমত আব্রু না করলেও ধীরে ধীরে আব্রু অন্ধকার জগতে নিজেকে ডুবিয়ে দেয়। সময়ের সাথে সাথে আব্রু হয়ে ওঠে মাফিয়ার সদস্য। অন্ধকার জগতে আব্রুকে সবাই এক নামে চেনে, ডাবল এ। লন্ডনের অন্ধকারের দুনিয়ার শীর্ষ মাফিয়া ডাবল এ।
সময়ের সাথে সাথে কালো দুনিয়ায় নিজের অবস্থান মজবুত করে ফেলে আব্র। তবে এই পর্যায়ে আসতে আব্রকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছে। সেই জগতের পরিচয় হয় জিসার সাথে আব্রর। ডেভিডই পরিচয় করিয়ে দেয় জিসাকে আব্রর সাথে। প্রথম দেখাতে জিসা আব্রর প্রেমে পড়ে গিয়েছিল, তবে আব্র কোনো দিন জিসাকে পাত্তা দেয়নি। আব্র জানতো জিসা তাকে পছন্দ করে, তবে কোনোদিন জিসার জন্য আব্রর মনে জায়গা হয়নি, না অন্য কারো জন্য কোনোদিন হয়েছে। নারী শিশু পাচারকারী, অপহরণ, মাদক চোরাচালান, জ্বালায়িত খুনসহ সব কিছুই রয়েছে আব্রর মাফিয়া গোষ্ঠীতে। সে নিজেই সব কিছুর তদারকি করে মাফিয়া লিডার ডাবল এ হিসেবে। আব্রু যখন গ্রাজুয়েশন সম্পূর্ণ করে বাংলাদেশে এসেছিল, তারপর দিন রাতে আব্রুর ফোনে যেই মেসেজটা এসেছিল সেটা ডেভিডের মেসেজ ছিল। আব্রুদের একজন সঙ্গী, যিনি দুবাইয়ের শেখ আলাউদ্দিন বিন জাফর, তাকে আটক করেছিল দুবাইয়ের পুলিশ। তাকে ফেরাতেই আব্রুকে বেরিয়ে যেতে হয়েছিল সেই দিন রাতেই। আব্রু কাজ শেষ করে দেশে চলে আসার জন্য মনস্থির করেছিল, তবে আজমল খানের করা কথায় আব্রু বেঁকে বসেছিল, যার দরুন 9 মাস পরে নিজ মহলে ফিরেছিল আব্রু। পাপিষ্ঠ আব্রুর পরিচয়ের দরুন একদিন ওহুকে উদ্দেশ্য করে বলেছিল, আমার আসল পরিচয় তুই যেদিন জানতে পারবি ওহু, সেদিন তোর মস্তিষ্কও তোকে ধোঁকা দিবে। এই হলো আব্রুর আসল পরিচয়। তবে আব্রু চায় না তার এই রূপ সম্পর্কে কেউ কোনোদিন জানুক। আব্রুর অনুপস্থিতিতে ডেভিল সকল হুকুম জারি করে। চন্দ্রবালার জন্য আজ পাপের রাজত্বে এক পাপিষ্ঠ পুরুষ আব্রু। কাঠবিড়ালির পাপিষ্ঠ পুরুষ, কাঠবিড়ালির স্মৃতির দায়ে আজ পাপিষ্ঠ হয়ে গেছে সে। পাপ তার মস্তিষ্ক গ্রাস করে ফেলেছে। বর্তমান আব্রু হসপিটাল থেকে মহলে ফিরেছে বেশ কিছুদিন হয়ে গেছে। আব্রুর শরীর মোটামুটি এখন অনেকটাই ভালো আছে। অ্যাক্সিডেন্টের পর থেকে আলিনা খান কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন আব্রুকে বেপরোয়াভাবে গাড়ি চালাতে। ওই দিন রাতে যখন ওহু আব্রুর কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, আকস্মিক চুম্বনের ফলে ওহু খেয়ে হারিয়ে ফেলেছিল। আব্রুকে মনে মনে হাজারটা বকা দিয়েছিল ওহু, পুরো গোষ্ঠীকে ধুয়ে দিয়েছিল 1000 বার করে, এবং মনে মনে সংকল্প এটি ছিল, যাই হয়ে যাক আব্রু ভাইয়ার সামনে আর ওহু পড়বে না। কখনো রুমে যাওয়া তো দূর, কিন্তু তা কি আর হয়? আব্রু দোতলা থেকে চিল্লিয়ে বলে উঠল আলিনা খানকে উদ্দেশ্য করে, আম্মা ওহুকে বলো তো একটা মালাই চা বানিয়ে নিয়ে আসতে তোমার জন্য। আলিনা খান হতবম্ব কণ্ঠে প্রত্যুত্তর দিল, আব্রু, তুই চা কবে থেকে খাস? তবে সেই কথার জবাব দেওয়ার জন্য আব্রু আর দাঁড়িয়ে রইল না দোতলায়। আলিনা খান ওহুকে ডাকতে লাগলেন, ওহু, ওহু, কই রে, এদিকে আয় একটু। ওহু মহলের বাহিরে বারান্দায় ছিল নিহার সাথে। আলিনা খানের ডাক পেতেই ভো দৌড়ে ওহু রন্ধনশালায় গিয়ে পৌঁছায়। এসেছিস তুই? এদিকে আয়, একটা মালাই চা বানিয়ে নিয়ে যেতি অব্রের কাছে। আব্রুর নাম শুনতেই ওহু মুখ চেপে ধরে। আব্রুর রুমে যেতে হবে তাকে আবারও? এ কথা ভাবতেই ওহুর আত্মা কেঁপে ওঠে। ওহু ঠেয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে। কি রে, কি ভাবছিস তুই? আলিনা খানের রাও শুনে ওহু ভেবাচাকা খেয়ে ম্লান হেসে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ কাকি যান, দিদি দিচ্ছি বানিয়ে। ওহু ধীর পায়ে হেঁটে এগিয়ে যায় সামনে। বারংবার ঢোক গিলছে কোনো এক অজানা ভয়ে। চুলোয় দুধ গরম হয়ে উতলে পড়ছে, তবে সেদিকে হুঁশ নেই ওহুর। আকস্মিক আলিনা খানের হুঙ্কারে পুনরায় ঘুর কাটে ওহুর। কি করছিস? চুলাটা অফ কর ওহু। ওহ হ্যাঁ হ্যাঁ কাকিমা, করছি। তড়িঘড়ি করে চুলা বন্ধ করতে গিয়ে ওহুর হাতে গরম দুধ ছিটকে আসে। মুহূর্তেই ওহু হাত চেপে ধরে ওড়নার নিচে। উজ্জ্বল রঙের হাতখানি উষ্ণতার জেরে ঝলসে ওঠে পলকেই। সাদা চামড়া লাল হয়ে যায়, ভীষণ জ্বালা পোড়া করতে শুরু করে। তবে ওহু সেই যন্ত্রণা লুকিয়ে রাখে আলিনা খানের সন্নিকট হতে। আলিনা খানও জানতে পারেনি ওহুর হাতে গরম দুধ ছিটকে পড়েছে। তিনি সবজি কাটতে ব্যস্ত অন্য পাশ হয়ে। ওহুও তার যন্ত্রণা উন্মোচন করতে ব্যর্থ। সবার নিকট থেকে হয়তো বললে কয়েকটা বকা শুনিয়ে দিবে উল্টো। তবে আলিনা খান ওহুকে কখনো বকাঝোকা করেন না। তবুও কেন জানি ওই দিনকার পর থেকে ওহু আলিনা খানকে আড়াল করে চলে, যার দরুন আজ খোলসা করে বলতে পারছে না কিছু। আদৌ নিজেকে অপরাধী হিসেবে
চিহ্নিত করে অহু আব্রোর দুর্ঘটনার জন্য। অহু ঠেয়ে দাঁড়িয়ে আছে আলিনা খানের দিকে দৃষ্টি দিয়ে। যন্ত্রণার চোটে কাঁপাকাঁপি করতে শুরু করেছে। ভীষণ জ্বালা করছে হাতে, হয়তো কান্না এক্ষুনি চোখ ফেটে বেরিয়ে আসবে। কোন জায়গা ছিটকে লেগেছে সেটাও দেখতে পারছে না। এখনই বরফ দেওয়া অতীব প্রয়োজন, কিন্তু এখান থেকে চলেও যেতে পারছে না। চা বানিয়ে নিয়ে যেতে হবে আব্রো ভাইয়ার জন্য। হাত চেপে দাঁড়িয়ে আছে অবলার মতো অহু। হঠাৎ আলিনা খান পিছনে ফিরে তাকালেন, দেখলেন অহু তার দিকেই তাকিয়ে আছে। তিনি ভ্রু জোড়া নাচালেন, ঠোঁট জোড়া কিঞ্চিত প্রসারিত করে মুচকি হেসে উঠলেন। সবজি কাটা রেখে অহুর সান্নিধ্যে গুটি কয়েক পা বাড়িয়ে এগিয়ে আসলেন। অহু আলিনা খানকে এগুতে দেখে ঢোক গিলল। বারবার চোখের পলক পড়ছে অহুর। আলিনা খান এগিয়ে এসে আলতো হাতের অহুর গাল ছুলেন, অতপর ম্লান হেসে সহসা বুলি ছুড়লেন। কি হয়েছে? অহু কোনো প্রত্যুত্তর দেয় না। আলিনা খানের চোখ থেকে নিজের দৃষ্টি সরিয়ে অপরাধীর ন্যায় নিচে তাকিয়ে রইল, মুখ গোমরা করে। আমার সাথে রাগ করে আছিস নাকি ওই দিন হসপিটালে বকেছিলাম বলে? অহু এবার আঁখি যুগল তুলে তাকায়। হাতের পোড়া যন্ত্রণা ভুলে গিয়ে আলিনা খানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আলিনা খানও অহুর পিঠে হাত রেখে হাত বোলায় আর সংলাপ করে। আমার ভিতরে বয়ে চলা ওই দিনকার পরিস্থিতি তুই ওই দিন বুঝতে পারবি অহু, যেদিন তুই নিজেও মা হবি কোনো সন্তানের। মা হবার এ কথা শুনে অহু লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। আলিনা খান অহুর মুখ লুকানো দেখে নাক টেনে পুনরায় বলে ওঠে, যা যা, বেশি দেরি করিস না, আব্রের জন্য মালাই চাটা বানিয়ে নিয়ে যা। সে কখন বলেছে, নয়তো পুরো মহল মাথায় তুলবে। আচ্ছা, কিন্তু কাকিজান, আব্রো ভাইয়া তো চা খায় না, কফি খায়, তাহলে যে হঠাৎ আজ মালাই চা খাওয়ার আবদার জুটেছে? আমি তো এই কথাই ভাবছি, তাদের বাপ ছেলের যে কত ইচ্ছা, কত আবদার জুটে রে অহু, কি বলবো। অহু পুরা হাত নিয়েই আব্রোর জন্য চা বানাতে শুরু করলো। ডান হাত পুড়েছে, তবুও সে যন্ত্রণা সহ্য করে শ্যাম পুরুষের জন্য চা বানালো চন্দ্রবালা। চা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল আব্রোর রুমের দিকে অহু। যথাসম্ভব হাতটা ঢেকে রাখার চেষ্টা করছে, কারো নজরে যেন না পড়ে। বিশেষ করে আব্রো ভাইয়ের নজরে তো একদমই নয়। সেই দিন রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে অহু আব্রোর সাথে কথা বলেনি। আব্রোকে দেখলেই দৌড়ে পালিয়েছে। পোড়ার যন্ত্রণায় হাত কাঁপছে, তাই বাম হাতে চায়ের পেয়ালাটা নিয়েছে। চা পৌঁছে দিয়ে সোজা নিজের রুমে চলে আসবে অহু। নিহাকে বলে বরফ আনাবে রন্ধনশালা থেকে, অতপর হাতে লাগাবে বলে চিন্তা করলো। সেই ভাবনা ভাবতে ভাবতেই পোড়া হাতে দরজা ঠেলে আব্রোর শয়নকক্ষের ভিতরে ঢুকলো অহু। অহুর পুরো শরীর কাঁপছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর চায়ের পেয়ালাটা রাখলো। অহুর দৃষ্টি পড়ল সরু কোণে বসে থাকা সুঠামদেহী অবয়বের উপর। আব্রোকে দেখেই অহুর পুনরায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আব্রো পালঙ্কের উপর বসে পা দোলাচ্ছে আর ফোন ঘাঁটছে। পরনে কালো রঙের হাফ হাতার গেঞ্জি এবং ট্রাউজার, যার দরুন পেশিবহুল হাত জোড়া বাহিরে বেরিয়ে আছে। আব্রো অহুর চোখাচোখি হতেই অহু ধপ করে চোখ নিচে নামিয়ে ফেলে। মুহূর্তেই কয়েকবার ঢোক গেলে ফেলল পরপর। বাম নিলয়ের স্পন্দন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সেটা অহু টের পাচ্ছে। কেটে পড়ার উদ্দেশ্যে পেছনে ঘুরতেই আব্রো ঝাঁঝালো কণ্ঠে শুধালো, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমাকে দেখলেই তুই পালিয়ে বেড়াচ্ছিস এতদিন ধরে? কাল যে এত করে ডাকলাম, শুনলি না কেন? হ্যাঁ। আব্রোর হুঙ্কার শুনে অটোমেটিক অহুর পা দাঁড়িয়ে যায় চলন্ত অবস্থা থেকে। কাছুমাছু হয়ে আমতা আমতা করে আব্রোর প্রশ্নের প্রত্যুত্তর দেয়, ভাইয়া তেমন কিছু না তো। আচ্ছা ঠিক আছে, মানলাম তেমন কিছু না। তো চা যে বানিয়ে নিয়ে আসলি আমার জন্য, কিন্তু আমাকে না দিয়ে যে ওইখানে চা রেখে দিলি, চা ঠান্ডা হলে কি তোর না নিয়ে এসে খাবে না কি রে ওইখান থেকে? আমি দিচ্ছি এক্ষুনি চা। ওই দিন রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরা করতে দুজনেই এড়িয়ে যায়। অহু তো কোনোদিন জিজ্ঞেস করবে না, লজ্জায় মরিয়ে যাবে এ কথা বলতে গেলে। আর আব্রো তো আরও আগে করবে না। অহু টেবিলের ওপর থেকে চায়ের পেয়ালা নিয়ে এগিয়ে যায় আব্রো নিকটে। আব্রো সাইড টেবিলের ওপর ফোনটা রেখে অহুর কাছ থেকে চায়ের কাপ তুলে নেয় পেয়ালা হতে। অহু কিছু একটা ভুলে যায় তাড়াহুড়াতে।
কিন্তু আব্রোর নজর অহুর ডান হাতের উপর পড়তে ভুল হয় না। অহুর হাতের সাদা চামড়া রক্তিম বর্ণ দেখে আব্রোর হৃৎপিণ্ড কেঁপে ওঠে। চায়ের কাপ রেখে খপ করে অহুর হাতে ধরে ফেলে মুহূর্তেই। অহু আটকে ওঠে আকস্মিক। হুঁশে ফিরে দেখলো অঘটন ঘটে গেছে। আব্রো ভাইয়া দেখে ফেলেছে। এবার কি হবে? অহুর হাতের থেকে বেশি রক্তিম আকার ধারণ করেছে আব্রোর চোখে। রাগে ফুঁসছে আব্রো, দাঁতে দাঁত চেপে ধরে হুঙ্কার দিল। কিভাবে পুড়ছে এখানে? হ্যাঁ, আব্রোর রাগান্বিত কণ্ঠ শুনে অহুর পিপাসা পেয়ে যায়। বাঁচার আর কোনো পথ বোধ হয় আর রইল না এবার। আব্রোর প্রশ্নের প্রত্যুত্তর থমকে থমকে বলি ছুড়ে জানিয়ে দিল অহু মিথ্যা উক্তিতে। কাল হালকা তাপ লেগেছিল, তাই লাল হয়ে আছে। তবে অহুর এই জবাব বিশ্বাস হলো না। আব্রো অহুর তালুর উপর পৃষ্ঠে আঙ্গুল দিয়ে হালকা ছুলো। উষ্ণ প্রদাহ ছড়াচ্ছে পোড়া স্থান হতে। অহু পোড়ার যন্ত্রণায় কুকড়ে উঠল মুখ চেপে। আব্রোর বুঝতে বাকি রইল না কিছু। চোখ বুঝে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অহু আব্রোর দিকে তাকিয়ে দেখলো আব্রো চক্ষুদয়ে শিরা উপশিরা রক্তের লাল রঙের মতো টকবক করছে। অহু সাথে সাথে মাথা নত করে ফেলল। তবে যন্ত্রণা আর চেপে রাখতে পারল না। মুহূর্তেই পোড়ার যন্ত্রণায় সশব্দে কেঁদে উঠল ফুপিয়ে। অহুর কান্না দেখে আব্রোর বুক পিঞ্জর অনিচ্ছা সত্ত্বেও কাতর হয়ে গেল তীব্র ব্যথায়। রক্তিম চোখ শীতল হয়ে আসলো নিমেষে চন্দ্রবালার ক্রন্দিত নয়ন দেখে। অতীত কাহিনীর মতো পুনরায় না বকে অহুকে পালঙ্কের উপর বসতে বলল শীতল কণ্ঠে আব্রো। অহু চোখ মুখ ঢলে পালঙ্কের উপর উঠে বসল। আব্রো বেরিয়ে গেল রন্ধনশালার উদ্দেশ্যে বরফ আনার জন্য। সাথে নিয়ে আসলো প্রাথমিক চিকিৎসার বাক্স। অহু এখনো হাত চেপে ধরে ফোপাচ্ছে। আব্রো ফ্লোরে হাঁটু গেড়ে বসে অহুর হাতখানি নিজের আয়ত্তে নিয়ে নিল। বরফ দিয়ে ঘষে দিচ্ছে লাল হয়ে যাওয়া স্থানটুকু। বরফ পানিতে গলে অহুর হাত বেয়ে আব্রোর ট্রাউজারে পড়ছে। আব্রোর সেই দিকে খেয়াল নেই। অহু চুপচাপ বসে আছে পালঙ্কে। আব্রো কোনো কথা বলছে না, চুপচাপ হয়েই অহুর শুশ্রূষা করছে। বরফ ঘষে টিস্যু দিয়ে মুছে মলম লাগিয়ে দিল। অহু চুপ করে পালঙ্ক থেকে নেমে চলে গেল আব্রোর রুম থেকে বেরিয়ে। আব্রো এবারও কিছু বলল না। অহু চলে যাওয়ার পরে আব্রো পূর্বের মতোই ফ্লোরে হাঁটু গেড়ে বসে থাকলো চোখ বুঝে। গতবারের মতো যখন বখাটে ছেলেগুলোর হাত থেকে বাঁচার জন্য বৃষ্টিস্নাত সন্ধ্যায় পিছলে রাস্তায় পড়ে গিয়েছিল অহু, ওই দিনও আব্রো অহুর শুশ্রূষা করেছিল। ওই দিনও আব্রো কোনো কথা বলেনি অহুর সাথে। আজও নয়, প্রতিবারের মতো এখন অবধি আব্রো অহুকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে অতীতের কথা শোনালেও এখন কিছু বলে না, চুপ থাকে আব্রো। মনের কথাগুলো মস্তিষ্কে জমা করে রেখে দেয়। পরদিন অহু সহ সবাই বিকেলে অন্দর মহলে বসে আছে। ঠিক তখনই অহু খেয়াল করলো আব্রো মহলের সিঁড়ি থেকে নিচে নামছে। পরনে কালো টি শার্ট এবং ট্রাউজার, হাতে বাইকের গ্লাভস আর চাবি, মুখমণ্ডল ঢাকা পড়েছে হেলমেটের চত্বরে। আব্রোকে এই অবস্থায় দেখে সবাই ভ্রু কুঁচকালো। মাত্র তো 1 সপ্তাহ হলেও হসপিটাল থেকে মহলে ফিরেছে, এখনও পুরোপুরি সুস্থ হতে পারেনি, আর বাইক চালানোর জন্য এখনই তৈরি হয়ে গেছে। কিন্তু আব্রোকে প্রশ্ন করার জন্য আপাতত কেউ এখানে নেই। সবাই হা হয়ে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্রো অন্দরমহলে বসা সকলের সামনে দিয়ে অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে গেল। কেউ কিছু বলল না। অহু ভ্রু নাচিয়ে ঠোঁট উল্টালো। আব্রো চলে যাবার পর বাহির থেকে আজমল খান এবং আলিনা খান আসলেন। তারাও অন্দরমহলের বিকেলের আড্ডায় যোগ দিল। হঠাৎ সবাই আড্ডার মাঝে পিছন থেকে কোনো অচেনা কণ্ঠে সালাম শুনল। সবাই পিছনে ফিরে তাকালো আগ্রহ সূচক দৃষ্টি নিয়ে। লম্বা 6 ফুট হবে, বলিষ্ঠ দেহের অধিকারী 28 কিংবা 29 বছরের একজন পুরুষ। মুখে গম্ভীর্যের ছাপ স্পষ্ট, চুলগুলো ছোট ছোট সাইজ করে কাটা, ক্লিন শেভ দেয়া, গালে একটা দাড়িও নেই। বেশ সুদর্শন একজন পুরুষ। অনেকেই তার প্রতিচ্ছবি দেখে চিনতে পারল। অন্দরমহলে বসে থাকা আবার কেউ চিনতে পারল না। তবে অহু অবয়বটির দিকে বিস্ময়কর চাহনিতে তাকিয়ে থাকলো।
লোকটিকে দেখে সে যেন আকাশ থেকে পড়ল। অপর প্রান্তের লোকটিও অহুর দিকে অতি বিস্ময়ের সহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সে লোকটিও যেন অহুকে এখানে দেখে হজম করতে পারল না। লোকটি আর কেউ নয়, স্বয়ং ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। অপর প্রান্তের লোকটিও অহুর দিকে অতি বিস্ময়ের সহিত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। সে লোকটিও যেন অহুকে এখানে দেখে হজম করতে পারল না। লোকটি আর কেউ নয়, স্বয়ং ক্রাইম ব্রাঞ্চ ইন্সপেক্টর তন্ময় রাজ মির্জা। লোকটি হয়তো কবু হাসে না, সবসময় কপাল কুঁচকে থাকে, মুখে উৎকণ্ঠার ছাপ প্রতিনিয়ত তার স্পষ্ট। তন্ময়কে দেখে অহু মাথায় ওড়না টেনে দেয়, আবারও সামনে ধীর পায়ে হেঁটে অন্দরমহল ত্যাগ করে দোতলায় পৌঁছায়। অহুর যাওয়ার পানে তন্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই দৃষ্টির অবস্থান ছেদ হয় আজমল খানের প্রত্যুত্তরে।